শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার, গাজীপুর ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান, নজরুল ইসলাম এবং সুমন বর্মন। শুরুতেই যাচ্ছি সাভারের সহকর্মী শাহিনুরের কাছে। শাহিনুর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঈদ ঘিরে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে কিনা, কি বলছেন ঘরমুখো যাত্রী এবং চালকরা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে সেই সাভারের যে বাইপাল মোড়, আপনি জানেন যে উত্তরবঙ্গের এই যে 22টি জেলার মানুষ কিন্তু এই বাইপাল মোড় হয়ে কিন্তু তারা ঈদের ছুটিতে বাসায় ফিরে, এমনটি কিন্তু আমরা প্রতিবারই দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার আশুলিয়া কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এই এলাকাটা কিন্তু সবসময় একটি বাড়তি চাপ পরিলক্ষিত হয়। আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ঈদের কিন্তু কয়েকটা দিন বাকি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ আছে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতি সবাই কিন্তু আমরা দেখতে পাই যে উভয় লেনে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে গাড়ির চাপের কারণে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন ব্যানারের গাড়িও কিন্তু এখানে চলছে, বিভিন্ন উত্তরবঙ্গের গাড়ি এবং পশ্চিমবঙ্গের গাড়িও কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক কাউন্টারে ঘুরেছি আমরা, কাউন্টারে ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু অপেক্ষমান যাত্রী কিন্তু তারা বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই কিন্তু আত্মীয় পরিজন তারা দেশের বাড়িতে আগেভাগে পাঠিয়ে দিচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু শিল্প অঞ্চলের বিভিন্ন কারখানাগুলো ছুটি না হয় পরিবার পরিজনকে তারা আগেভাগেই দেশের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু সবসময় দেখতে পাই যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে তারা কিন্তু বিভিন্ন মোড়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সাভার আশুলিয়ার উপর দিয়ে কিন্তু ঢাকা রিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দুইটি রাস্তায় কিন্তু গাড়ির চাপ অন্যান্য সময়ের তুলনায় এখন বেশি দেখা যাচ্ছে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাই যে পণ্যবাহী গাড়ি, বিশেষ করে যে কুরবানির গরুবাহী গাড়ি কিন্তু প্রতিনিয়ত ঢাকায় ঢুকতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে যানজটের কিন্তু আশঙ্কায় কিন্তু সাভার আশুলিয়ার মানুষ আছে, কারণ আপনি জানেন যে নতুন করে সাভার আশুলিয়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে, যার ফলে রাস্তাগুলো শুরু হওয়ার ফলে সার্ভিস লেনের জায়গা কমে যাওয়ায় লোকাল বাস এবং ডাইরেক্ট যে বাসগুলো চলাফেরা করতো এই বাসের কিন্তু এখন তাদের এই জায়গা শুরু হওয়ার কারণে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু বাড়তি যানজট পোহাতে হচ্ছে যাত্রীদের। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার আমরা দেখতে পাই যে এই বাইপাল মোড়ে আবদুল্লাপুর থেকে যে বাইপাল যে সড়কটি, এই সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু অবৈধ যানবাহন, যেগুলো অটো রিক্সা এবং 3 চাকার যানবাহন, তারা কিন্তু অবাধে চলার ফলেও কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ঘরমুখী মানুষটা কিন্তু এখন পর্যন্ত আসলে বলা যায় যে নির্বিঘ্নে তারা তাদের দেশের বাড়ি যেতে পারছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার বাইপাল মোড় থেকে। আমরা চলে যাব গাজীপুরে নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশ প্রশাসন এবং এই জায়গায় কিন্তু আপনার 5টি পয়েন্টকে দুর্ভোগের কারণ হিসাবে তুলে ধরেছেন। তো গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যে 7টি ফ্লাইওভার সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং খুলে দেওয়ার পরও কিন্তু আপনার বিআরটির কাজের ধীরগতি কাজের সেটা কিন্তু দুর্ভোগ হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সংস্থা মনে করছেন। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ রাস্তার উপরে ভাসমান বাজার রয়েছে, এবং আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু ভাসমান বাজার রয়েছে, রাস্তার উপরে বাজার স্ট্যান্ড যদি এভাবে থাকে তাহলে কিন্তু আপনার দুর্ভোগের কারণ হতে পারে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে। তো এখানে কিন্তু পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম,
তো পুলিশ যেটা জানিয়েছে, ঈদকে সামনে রেখে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং স্বস্তিতে যেতে পারে, এর জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন। এখানে কিন্তু সাদা পুলিশে কয়েক স্তরের নিরাপত্তা বিভিন্ন পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই আপনি জানেন যে চান্দনা চৌরাস্তা সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ চন্দ্রামোড় সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে, যেগুলা ধারণা করা হচ্ছে যে যানজট সৃষ্টি হতে পারে, সেই সমস্ত জায়গা চিহ্নিত করে কিন্তু পুলিশে নিরাপত্তা জোরদার করেছেন। আপনার গুরুত্বপূর্ণ এই সমস্ত পয়েন্টগুলোতে রেকারিং ব্যবস্থা রেখেছেন এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সাদা পোশাকও পুলিশ রাখার ব্যবস্থা রেখেছেন। পুলিশ বলছেন যে এই সমস্ত জায়গাগুলো তারা সিসিটিভির মাধ্যমে মনিটরিং করবেন যাতে কোনো ধরনের যানজট না হয়, সেটাই কিন্তু তারা এরকমটাই তারা বলছেন। তো আমরা যেখানটায় আছি চান্দনা চৌরাস্তা এলাকায়, আপনি জানেন যে এখনই কিন্তু যানজটের যে একটু যানজট কিন্তু আমরা করতেছি। তবে আমি দু একজনের সাথে যদি কথা বলতে চাই যে এবার কি রকম যানজটের কোনো সংখ্যা আছে কিনা। না, সংখ্যা নাই, সংখ্যা কম। কি কারণে সংখ্যা নাই, মানে কোন কোন জায়গায় জাম হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার বাইবা জাম হইতো, এখানে জাম কম হাঙ্গা, সরাস্তা জাম থাকতো, ব্রিজ হয়ে গেছে, জাম কম হয়েছে। আপনার কোন কোন জায়গায় জাম হওয়ার সম্ভাবনা আছে, যানজট হওয়ার সম্ভাবনা আছে, আপনি কি মনে করতেছেন এবার কি ঈদ মানুষ স্বস্তিতে যেতে পারবে? আলহামদুলিল্লাহ, এবার অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এবার কিন্তু সাধারণ যে মানুষ তারা বলছেন যে এই সমস্ত পয়েন্টগুলোতে যদি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়, মনিটরিং বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু সড়কের এই পরিস্থিতি থাকবে না। তো আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু মহাসড়কে বাড়তে থাকবে। সে উপলক্ষে কিন্তু আপনার এখানে ব্যাপক পুলিশের যে প্রস্তুতি সেটাই নেওয়া হয়েছে। তা আমরা এই জায়গায় কথা বলেছিলাম পুলিশ ইন্সপেক্টর মনিরুজ্জামান মানিকের সাথে। উনি যেটা জানিয়েছেন যে তারা এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী রেখেছেন যাতে এই সমস্ত কোনো জায়গায় আপনার কোনো দুর্ভোগ না হয়। এবং টঙ্গী থেকে আপনার চান্দনা চৌরাস্তা পর্যন্ত 7টা ফ্লাইওভার খুলে দিলেও কিন্তু এখনো কোথাও কোথাও কাজ চলতেছে, এরকমটাই জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বলছেন যদি এই সমস্ত ফ্লাইওভারগুলো এবং পুলিশ যদি নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু আপনার সড়কে যানজট কিছু থাকবে না এবং স্বস্তিতে মানুষ যেতে পারবে। তো আপনি জানেন যে গাজীপুরের সহ বিভিন্ন 5টি পয়েন্ট কিন্তু আপনার যানজট হিসাবে চিহ্নিত করেছে। এই পয়েন্টগুলো হলো চান্দনা চৌরাস্তা এলাকা এবং মাস্টারবাড়ি বাজারের উপরে বাজার সেটা রয়েছে এবং পোড়াবাড়ি এবং বিভিন্ন জায়গায় এই সমস্ত চন্দ্র এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু চিহ্নিত করে পুলিশ কাজ করছেন। এবং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পুলিশ আপনারা যেটা জানিয়েছেন যে কাউকে গাড়ি দাঁড়া করাতে দিবেন না এবং রেকারিং পদ্ধতি কিন্তু রেখেছেন, অর্থাৎ 10টি রেকারিংয়ের জন্য গাড়ি রাখা হয়েছে। কোথাও যদি কোনো যানজট সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে রেকারিং করে সেই গাড়ি ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে। তো এরকমটাই জানিয়েছেন এবং আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রস্তুতি রেখেছেন যাতে ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে এবং আরামায়েশে যেতে পারে, এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন নরসিংদী থেকে সুমন বর্মন এখন যুক্ত হচ্ছেন। সুমন, জাতীয় মহাসড়কগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক। রাজধানী ঢাকা থেকে এবং ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক মানুষ তাদের নারীর টানে গ্রামে ফিরবে এবং সেই মানুষের বিশাল একটি অংশই সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের মানুষ। বিশেষ করে ঢাকা থেকে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের সাধারণ মানুষ ঢাকা সিলেট মহাসড়ক ব্যবহার করে থাকে এবং ঢাকা সিলেট মহাসড়কের সবচেয়ে বড় অংশটি নরসিংদী জেলায় অবস্থিত। এই মহাসড়কের 53 কিলোমিটার এই নরসিংদী জেলায় অবস্থিত এবং এই মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুরের বিভিন্ন এলাকার মানুষ এই মহাসড়ক ব্যবহার করে থাকেন। এবং আমরা এই মহাসড়কের সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে মূলত ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে
উন্নীতকরণের কাজ চলছে। এই জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উন্নয়ন কাজ চলার কারণে কিছুটা শুরু করা হয়েছে রাস্তাতে, এবং সে সকল স্থানে কিছুটা যানবাহনের চাপ অন্যান্য স্থানের তুলনায় বেশি। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ করে মাধবদীর অংশে বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে, এবং গত ঈদেও আমরা দেখতে পেয়েছি যে ঈদের আগে বড় দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। তাই এই মহাসড়ককে একটি দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক হিসাবেও চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই জন্য তারা এই মহাসড়কে যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য বিশেষ নজরদারি নিয়েছে, এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে, এবং তারা নিয়মিত এই যারা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছে। আমরা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে মূলত এই মহাসড়কের বেলানগর অংশে উন্নয়ন কাজ চলার কারণে বেশ সরু হয়ে গিয়েছে, এবং সেখানে প্রায়ই কিছুটা যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে এই মহাসড়কের মরজাল এবং বারিশা অংশে সবজির বাজার থাকায় সেখানেও কিছুটা যানজটের সৃষ্টি হয়। এছাড়া পাঁচডোনা এবং মাধবদীতেও কিছু যানজটের সৃষ্টি হয়। সে সকল বিষয়কে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ প্রশাসন সেখানে বিশেষ নজরদারি রেখেছে বলে জানিয়েছে আমাদেরকে। একই সঙ্গে আমরা সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই মহাসড়কের যে সকল স্থানে এখনও খানাখন্দ রয়েছে সেখানে ভ্রাম্যমাণভাবে তারা সেই সকল খানাখন্দ সংস্কারের কাজ করছে, এবং ঈদের আগে এই মহাসড়কে তেমন কোনো বড় খানাখন্দ না থাকার কারণে অনেকটা স্বাচ্ছন্দ্য হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা একই সঙ্গে এই সড়কে চলাচলকারী এই বিভিন্ন যাত্রীবাহী বাসের চালকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিছুটা স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছে। এই ঈদযাত্রা এই ছিল নরসিংদী থেকে ঢাকা সিলেট মহাসড়কের ঈদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। রাজধানী পশুর হাটের খবর জানাতে দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য যুক্ত হচ্ছেন। আদিত্য, দিয়াবাড়িতে পশুর হাট কতটা জমে উঠেছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর বিক্রেতারা কি বলছেন? জি, যেমনটি বলছিলেন যে দিয়াবাড়িতে পশুর হাট কিরকম জমে উঠেছে, কোরবান কেন্দ্রিক যে পশুর হাট, ইতিমধ্যে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু এই দিয়াবাড়ির যে অস্থায়ী হাটটি রয়েছে বউবাজার এরিয়ায়, সেই বউবাজার এরিয়ায় কিন্তু তারা গরু আনতে শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে কোরবানির পশু সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মূলত তারা এসেছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন মিলে টোটাল 20টি হাট এখন পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে, এবং যার মধ্যে দিয়াবাড়ির হাটটি অস্থায়ী হাটের মধ্যে সবচেয়ে বড় হাট বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু মোটামুটি ভালো বলা চলে, কেননা আমরা যারা বিক্রেতারা এসেছেন তাদের সাথে সকালবেলা থেকে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই হাট কেন্দ্রিক। তবে তারা ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট, এবং এই হাটের যেই গরুগুলো এনেছে তাও কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতেরও কোরবানি প্রাণী পশুগুলো রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি যে ঈদ কেন্দ্রিক যে কোরবান কেন্দ্রিক যে বেচা বিক্রি কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি জমে ওঠেনি। জমে ওঠে হয়তো আর বেলা বাড়ার সাথে সাথে হয়তো 2-1 দিনের মধ্যে কিন্তু এই হাটটি আরো জমে উঠবে, এমনটাই জানাচ্ছিলেন আমাদেরকে বিক্রেতারা। তবে 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 এখন পর্যন্ত যারা আসছেন তারা মূলত আসছেন হচ্ছে বিভিন্ন তাদের যে প্রয়োজনীয় দামের সাথে যদি বনে তাহলে হচ্ছে তারা গরু কিনছেন। তবে যে আনুষ্ঠানিকভাবে যে হাট পরিচালনার কার্যক্রম সেটি কিন্তু আগামী 13 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু মূলত এই পুরোদমে বেচা বিক্রি কার্যক্রম শুরু হবে। তবে সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত
এই দিয়াবাড়ির যে হাট ব্যবস্থাপনা সেটি এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে এমনটি জানিয়েছিলেন আমাদেরকে বিক্রেতারা। তবে ক্রেতাদের সাথে আমরা হয়তো পরবর্তীতে যুক্ত হতে পারবো এবং যুক্ত হলেই জানতে পারবো যে তাদের নাগালের মধ্যে কি আছে কিনা। তবে এখানে বিভিন্ন সাইজের কিন্তু কোরবানি পশু রয়েছে, তারা আসছে তাদের কোরবানি পশুগুলো নিয়ে তার বিক্রয় কার্যক্রম পরিচালনা করার জন্য। এবং এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী কিন্তু এই হাটের বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য যে ব্যাংকিং সুবিধা এবং জাল টাকা শনাক্তকরণের যে সুবিধা সেগুলো কিন্তু আসে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমান্বয়ে কিন্তু একের পর এক কিন্তু কোরবানির যে পশু সেগুলো কিন্তু ঢুকতে শুরু করেছে। তার ফ্রিজিয়ান গরুর পাশাপাশি কিন্তু ব্রাহ্মা জাতির গরু থেকে শুরু করে মাঝারি গরু এবং অন্যান্য খাসি ছাগল এগুলোও কিন্তু এই পশু হাটগুলোতে আসে। তবে পশুর হাটে এখন পর্যন্ত একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে বৈদ্যুতিক ব্যবস্থায় কিন্তু বেগ পাওয়াতে হচ্ছে না। কিন্তু বাহিরের ওয়েদার কিন্তু বাহিরের আবহাওয়া কিন্তু বেশ গরম, কিন্তু এই গরমটা উপেক্ষা করেও কিন্তু বিক্রেতারা তাদের আসন্ন যে বেচা বিক্রি কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু মূলত তারা অধীর আগ্রহে বসে আছে। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মূলত এর বেচা বিক্রি কার্যক্রম আরো পরিধি বিস্তার হবে এমনটাই বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশেই কিন্তু এই দিয়াবাড়ি যে পশুর হাটটি রয়েছে সেই হাটটিতে কিন্তু বেচা বিক্রি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। রাজধানীর দিয়াবাড়ির বউবাজার পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিনিয়া। আদিত্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দিয়াবাড়িতে কোরবানির পশুর হাট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিত্য। ঈদের যাত্রায় চাপ বেড়েছে ফেরিঘাটগুলোতেও। মানিকগঞ্জের ফেরিঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আব্দুল আলিম। ঈদকে ঘিরে ফেরিঘাটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন, ভিড় কেমন? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের এবং যানবাহনের যাতায়াতের অন্যতম নৌরুট এই পাটুরিয়া দৌলতিয়া এই নৌরুট দিয়ে ২০২২ সালের আগে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ২১ জেলার মানুষ যাতায়াত করত, এতে করে যে ভোগান্তিটা ছিল, কিন্তু পদ্মা সেতু চালুর পরে এই ভোগান্তিটা নেই বললেই চলে। তো আসন্ন এই কুরবানি ঈদকে উপলক্ষে করে যে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ একত্রে এই ঘাট প্রস্তুত রেখেছে যাতে ঈদে ঘরমুখ যাত্রী এবং যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে পারে এবং তার পর্যাপ্ত তারা ব্যবস্থা নিয়েছে। এছাড়া যে কোরবানি ঈদের যে গরু পশুবাহী যে পণ্যবাহী গাড়ি সেই গাড়িগুলোকে নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সর্বাত্মক সচেষ্ট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে ঈদে ঘরমুখ যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য, এবং ঢাকা-রিচা মহাসড়ক এবং এই পাটুরিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবে। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। আমরা কথা বলেছি মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে পণ্যবাহী ট্রাক এবং পশুবাহী যে কুরবানি ঈদকে যে পশুগুলো ঢাকাতে যাবে সেই গাড়িগুলো থেকে যেন কোনো চাঁদাবাজরা কোনো চাঁদা নিতে না পারে, এবং যে মলম পার্টি থেকে শুরু করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই জন্য সাদা পুলিশ পোশাকে পুলিশ সদস্য, ডিবি, সিআইডি এবং গোয়েন্দা পুলিশরা তৎপর রয়েছে। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসক রেহেনা আক্তার, তার সাথে তিনি যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে যাতে কোনো যাত্রীরা অসুস্থ হয়ে গেলে তৎক্ষণাৎ তাদেরকে চিকিৎসা দেওয়া যায় সে
সেজন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ঘাট এলাকায় এবং ঢাকা রিসা মহাসড়কে টহল অবস্থায় থাকবে। তো এখন আমরা কথা বলবো বিআইডব্লিউটিসির ডিজিএম খালিদ নওয়াজ তার সাথে, যে আসলে এই কোরবানি ঈদকে সামনে রেখে যে আপনার বিআইডব্লিউটিসির পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিআইডব্লিউটিসি প্রতিবারে নেই এবারও ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। আপনি জানেন যে এখানে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট আমাদের দুটি ঘাট পাশাপাশি আছে। আমাদের এবার ঈদকে সামনে রেখে 22টি ফেরি আমাদের অলরেডি বহরে যুক্ত আছে এবং ঘাটগুলো সচল আছে। এখানে 3টি ঘাট এবং দৌলতদিয়াতে 4টি ঘাট সচল আছে। গত কিছুদিন আগে পানি যেভাবে বৃদ্ধি পেয়েছিল আমরা ঘাটগুলোকে ক্রমান্বয়ে একের পর এক স্থানান্তর করতে হয়েছিল। তবে এই অবস্থায় আমরা মিড ওয়াটারে ঘাটগুলো আনাতে আমরা আশা করছি ঈদের পর পর্যন্ত আমাদেরগুলো ঘাটগুলোকে আর স্থানান্তর করতে হবে না। তো যেই ফেরি আছে এতে আমরা পচনশীল এবং গবাদি পশুবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস এবং ছোট গাড়িগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা নিয়েছি। আপনি দেখেন যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরও ঘাট এলাকা সুন্দর পরিচ্ছন্নভাবে ফেরি আসার সাথে সাথে গাড়িগুলো ফেরিতে চলে যাচ্ছে এবং এটা আমরা বজায় রাখবো। গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে আমরা আশা করছি। তারপরেও আমরা আমাদের বহরে যে ফেরি আছে এবং ঘাটগুলো বর্তমানে যে অবস্থায় আছে আমরা আশা করছি নির্বিঘ্নে, নির্বিধায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই জরুরি গাড়িগুলোকে আমরা পারাপার করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ 22টি ফেরি প্রস্তুত রেখেছে। বর্তমানে 18টি ফেরি দিয়ে যানবাহন এবং পশুবাহী যে ট্রাক রয়েছে সেগুলো পারাপার করছে। যদি গাড়ির সংখ্যা এবং ঘরমুখ যাত্রীদের চাপ বাড়ে সেক্ষেত্রে ফেরির সংখ্যা বাড়াবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো একটা বিষয় বলে রাখি যে এই পাটুরিয়া দৌলতে এই নৌ রুটে 22 সালে পদ্মা সেতু চালু হওয়ার আগে কিন্তু 3-4 দিন পর্যন্ত এই ঘাট এলাকায় থাকতে হইতো এবং সে অনেক যে ভোগান্তিটা হতো সে ভোগান্তি কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু এই ভোগান্তিটা এখন আর এই পাটুরিয়া ঘাট এলাকায় নেই। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। আলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ নিয়ে শ্রম আদালতে কথা বলছেন ডক্টর ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। কি বলে মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না এটা কেন এই হয়রানির মধ্যে আমাদেরকে থাকতে হবে। আরেকটা বিষয় স্যার, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউ আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দিয়েছে রয়টার্স স্যার, আপনার যে আপনি এর আগে বহুবার আপনি এই একটা বিচার প্রক্রিয়ার পরে আপনি কথা বলেন আমাদের সঙ্গে, আপনি বলছিলেন যে রাজনীতি স্যার, আপনার রাজনৈতিক দল গঠন স্যার, আপনি যদি বলতেন যে আপনার আপনি যেটা বলছেন আন্তর্জাতিক বার্তা সংস্থাকে স্যার, আমরা যারা দেশীয় গণমাধ্যম আছি, আপনি কি মনে করেন স্যার আপনার কি কারণে স্যার আপনার হয়রানি স্যার? বহু রকমের জিনিস, এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগত ভাবে চলছে। এইটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। আপনি স্যার একটা বিষয় বলছেন যে আপনার রাজনৈতিক ওয়ান পার্টি স্যার যে বিষয়টি আপনি যে মতটা প্রকাশ করছেন স্যার, ওইটা একটুখানি যদি বলতেন। ওইটা তো বহুবার বলেছি যে 10 সপ্তাহ যাবত এই কথাটা চালু ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবো 2011 সালে। 10 সপ্তাহ পরে বলছি যে না, রাজনীতি আমার বিষয় না, আমি পারবো না।
কাজে আমি এর মধ্যে না, এখানে তো চূড়ান্ত হয়ে গেল। এই অপরাধ আজকে এত বছর পরেও আবার কেন বলতে হবে? এটাই হলো হয়রান। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন কিনা? অবশ্যই সবাই নির্দোষ তো আছি আমরা। স্যার আপনি গত না যখন এসেছিলেন আপনি বলছিলেন একটা উদাহরণ দিয়ে যে দেবদেবী অনেকের উপরে যখন ক্ষুব্ধ হয়, এই উপমা টেনেছিলেন আপনার উপরে। স্যার কারা ক্ষুব্ধ আসলে? দেবদেবীরা ক্ষুব্ধ, সেটাই তো বলছি। দেবদেবীটা কারা? আচ্ছা শুনেন, এখন আমরা আইনের কথাটা বলি, স্যারের কথা। আইনের এখন আইনগত বিষয়টা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে। অভিযোগের বিষয় হচ্ছে, সর্বপ্রথম অভিযোগের বিষয়টা হচ্ছে যে 409 ধারায় উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। WPPF এর শ্রমিকের 5% পাওনা, ওইটা সিগনেটারি ডক্টর ইউনূস না এবং গ্রামীণ টেলিকমও না। সেখান থেকে তাদের অর্থকে সেখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করেছে। এইখানে ওনাকে বলছে উনি সহযোগিতা করেছেন, রেজুলেশন নিয়েছেন, এইভাবে মানি লন্ডারিং এর জন্য ওনাকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন। তাহলে এখানে মামলা নাই, আত্মসাতের কোনো বিষয় নাই। তারপরে 420-এরও কোনো বিষয় নাই, কারণ উনি পরিচিত করেন নাই যে তাকে টাকা দিয়ে দেওয়া হোক। সেটা শ্রমিকের টাকা, শ্রমিক নিয়েছে। আর একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে লয়ারের ফি 1 কোটি টাকা হবে, কেন 26 কোটি টাকা হলো? এই ফিটা সরকারই কিন্তু এখানে একটা ভূমিকা পালন করেছে। যে সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হয়েছে, এই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হওয়ার আগে হাইকোর্টে যে মামলা করা হয়েছে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়েছে, অথচ তিনি কিন্তু দাঁড়াতে পারেন না শ্রমিকদের পক্ষে। দর্শক, শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ নিয়ে শ্রম আদালতে কথা বলছিলেন ডক্টর ইউনূস। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। রংপুর মশলার বাজারের বর্তমান পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রফিকুল, আমরা যেটা দেখেছি নিত্যপণ্যের বাজার সহ সবকিছুর দামই তো বাড়তি। সেক্ষেত্রে আপনি জানাবেন কোরবানি ঈদ ঘিরে মশলার বাজার পরিস্থিতি সম্পর্কে কি অবস্থা? আপনি জানেন যে আর 4 দিন পরেই পবিত্র ঈদ উল আজহা। এই ঈদে অন্যান্য পণ্যের সঙ্গে কিন্তু মশলার যে দাম সেটি চাহিদা বেড়ে যায়। শুধু চাহিদা নয়, চাহিদার সঙ্গে দামটাও বেড়েছে। আমরা সকাল থেকে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা সাধারণ মানুষ, তাদের যারা এই মশলা কিনেন তাদের সঙ্গে কথা বলেছি, খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, পাইকারি যারা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি এবং বেশ কয়েকজন আড়তদার আছে তাদের সঙ্গে কথা বলেছি। এই যে 4 ধরনের ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, আমরা প্রত্যেক জনকেই এই মশলার দাম বৃদ্ধির বিষয়ে দায়ী করছেন। অর্থাৎ সাধারণ যারা ক্রেতা তারা দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতাদের কাছে, আবার খুচরা বিক্রেতারা দায় দিচ্ছেন পাইকারি বিক্রেতাদের দোষ, আবার পাইকারি বিক্রেতারা দোষ দিচ্ছেন আড়তদারদের কাছ থেকে। আমি যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের নবাবগঞ্জ বাজারে। এটি রংপুরের সব থেকে পাইকারি মশলার বাজার। এখানে আজ এই মুহূর্তে জিরা, ভারতীয় যে জিরা টাইগার মার্কা জিরা, সেটি 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর হচ্ছে আরেকটি তার ছোট যে অর্থাৎ তার চেয়ে আরেকটু কম মান, সেটি হচ্ছে 680 টাকা, এবং সুলতান নামে যে জিরা সেটি 650 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বড় এলাচ, যেটি জাম্বু এলাচ বলা হয় থাকে, বড় দানা, সেটি কেজি প্রতি 3700 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং ছোট এলাচ যেটি সেটি 3100 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে লবঙ্গ যেটি সেটি কেজি দরে 1400
দরে বিক্রি হচ্ছে গোলমরিচ 380 টাকা, দারচিনি 410 টাকা, কালো এলাচ ভুটান যেটাকে বলা হয় সেটি 2550 টাকায় বিক্রি হচ্ছে, ধনিয়া 200 টাকা এবং 5 ফোড়ন 200 টাকায় বিক্রি হচ্ছে। এই যে তারতম্য বা দামের যে তারতম্য, বিশাল তারতম্য, এই তারতম্যের জন্য গত কয়েকদিন আগেও কিন্তু এতটা দামটা বেড়েছিল না, অর্থাৎ এই মশলার চাহিদাটা বেড়ে যাওয়ার কারণেই দামটা অনেকটা বেড়ে গেছে। আমাদের সঙ্গে এখানে একজন খুচরা বিক্রেতা আছেন, তিনি এখানে পাইকারি বাজারে এসেছেন বা মশলা কিনতে, আমরা তাকেই যুক্ত করতে চাই, তার কাছে তার অনুভূতিটা জানতে চাই যে আপনি যখন খুচরা পর্যায়ে বিক্রি করেন তখন হচ্ছে ক্রেতারা কি আচরণ করে আপনার সঙ্গে? বলে এখন এত দাম কেন, কয়দিন আগে ছিল বড় এলাচ 800 টাকা, এখন হয়েছে 2500 টাকা, ছোট এলাচ ছিল 1200 টাকা, এখন হয়েছে 3200-3300 টাকা। আবার বলে যে 10-20 টাকা বা এত 20 টাকার যখন মশলা আমরা গ্রাম অঞ্চলে বেশি তখন বলে যে 20 টাকার মশলা একটু। এখন স্বাভাবিক যে পরিস্থিতি তাতে নিয়ে বলা দরকার যে আমরা যখন বড় এলাচ বেশি 3000 টাকা আর খুচরা বেশি 3000 টাকা আর ছোট এলাচ বেশি 4000 টাকা, আবার জিরা বেচতেছি 800 টাকা কেজি। আমরা শুনছিলাম একজন মাঠের যিনি একেবারে খুচরা বিক্রেতা, তার কথা আমরা শুনছিলাম। আমরা এবার জানতে চাই একজন পাইকারি বিক্রেতা, রংপুর এই নবাবগঞ্জ বাজারের সবচেয়ে বড় পাইকারি বিক্রেতা আব্দুল মান্নান, আমরা তাকেই যুক্ত করতে চাই যে এই যে মাঠ পর্যায়ে যারা আছে সাধারণ ক্রেতা, সাধারণ বিক্রেতা, তারা আড়তদার এবং পাইকারি বিক্রেতারা আপনাদেরকে দোষ দিচ্ছেন, তো এই দোষ দিবার কারণটা কি? এই মশলার বাজারটা বৃদ্ধির কি কারণ? মশলার বাজারটা আসলে মূলত যে সব আইটেম দাম বেড়েছে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। কিছু কিছু আইটেমের দুই একটা আইটেম স্বাভাবিকত কালো এলাচ ভুটানের যেটা, ওটা গত জানুয়ারি মাসে যে মে মাসে যে আপনার ডলারের দামটা বাড়ছে ওই ইম্পোর্টারের কারণে ওটা একটু দাম বেড়েছে। আর ছোট এলাচটা যেটা, সেটা আপনার গুয়েতেমালা থেকে, আমেরিকা থেকে যেটা আসে, ভারত থেকে যেটা আসে, চায়না থেকে যেটা আসে, এই মালটা আসলে মোটামুটি কস্টিং বেশির কারণে এবং কি আন্তর্জাতিক বাজারের কারণে ওই মালটার রেট একটু বেশি, ধরেন 3000 টাকার উপরে কেজি হয়ে গেছে। স্বাভাবিকত দেখেন আপনি একটা জিনিস ফলো করেন যে আমাদের দেশের মধ্যে আলুর কেজি ছিল 15 টাকা, সেই আলুর কেজি এখন 60 টাকা। কেন বেশি হলো? কারণ হলো মালের প্রোডাকশন কম, চাহিদা বেশি। কারণটা হলো এইটা, মরিচের বাজার কাঁচা বাজারে 50 টাকা কাঁচা মরিচ হয়ে যায় 150 টাকা 200 টাকা। যখন কাঁচা মরিচের দাম কমে তখন বলে যে দাম একেবারে ছুটি গেছে, দাম বাড়লে কয়েক আগুন লাগছে। আসল কথা হলো যেটা, সেটা হলো মালটা আন্তর্জাতিক বাজারে যেটা, সেটা মাল কম এবং আন্তর্জাতিক বাজারে মালের দাম বেশি। সিন্ডিকেট করা হচ্ছে এরকম অভিযোগ বলতে এটা আসলে ঠিক না। সিন্ডিকেট বলতে আসলে ঠিক না। যেটা সেটা হলো যে আগে ডলার পর্যাপ্ত পরিমাণে ছিল, আপনি চাইলে এলসি করতে পারতেন, আমি চাইলে এলসি করতে পারতাম, উন্মুক্ত বাজার যেটা ছিল। এখন কিন্তু যেমন আন্তর্জাতিক বাজারের মধ্যে সিন্ডিকেট মালটা যখন আমি এলসি করতে যাব তখন আমি বাংলাদেশ ব্যাংক আমাকে ডলার নির্ধারণ করছে 117 টাকা, ব্যাট আবার অন্য খরচা দিয়ে হচ্ছে 120 টাকা। আর সেই জায়গার বাইরে থেকে আমাকে যখন ডলার কিনতে হয় আরো বেশি দামে কিনতে হবে, যারা ইম্পোর্টার করে তারা। ওরা যখন মনে করেন বাইরে থেকে আপনার ডলারটা কিনবে আর একটু বেশি দামে কিনতে হবে, কিন্তু হইলে ওই কস্টিংটা ওই ইয়েটা মালের উপরে আছে হ্যান্ডেলিং হয়। তো হ্যান্ডেলিং হলে এখন সাধারণ ক্রেতারা মনে করে কি যে তেলের মূল্যটা বেশি। সাধারণ ক্রেতা মনে করে কি আমি 6 মাস আগে একটা মালের দাম কিনলাম এত টাকা দামে, এখন 400-500 টাকা কেজিতে বাড়ছে। মূলত যে আপনার কস্টিং, আন্তর্জাতিক বাজার, ডলার, ব্যাপারটা হলো তাই। সিন্ডিকেট বলতে এখানে মধ্যে কি বোঝায়, আমি বিদেশ থেকে একটা ভালো ইম্পোর্টারে নিয়ে আসবে মনে করেন আপনার $20, সে খরচ দিয়ে মনে করেন $21 বিক্রি করবে, এর বেশি তো না, এর বেশি না। এটা হলো স্বাভাবিকত ব্যাপার। আর দেখেন গ্রামের লোকে আগে একটা গ্রামের লোকের একটা মুখের ভাষ্য আছে, জমির শতক ছিল 4000 টাকা, তখন কইছে দাম বেশি, এখন ওই জমি বেচে 4 লাখ টাকা, এখনো কয় দাম বেশি। আমরা শুনছিলাম এখানকার পাইকারি বিক্রেতা, আমরা এখানে আরেকজন সাধারণ ক্রেতা আছেন, তার কাছে জানতে চাই যে এখানে কথা বলতে চাচ্ছি না, আমরা আরেকজনের কথা চেষ্টা করছি যে কথা বলতে পারি কিনা, যে মশলার দামটা আসলে আপনি তো ক্রেতা, মশলার দামটা হ্যাঁ স্বাভাবিক বাজার কেন মনে হচ্ছে যে
একটা বিষয় বলে রাখি যে এই যে বাজার যারা নিয়ন্ত্রণ করেন, বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। একই সঙ্গে এই আজকে যে মশলার বাজার, বিভিন্ন বাজার আমরা ঘুরেছি, সাধারণ মানুষের যে ক্ষোভ, যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে আমরা জেলা প্রশাসন এবং বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে টাস্কফোর্স গঠন সহ ভ্রাম্যমাণ যে আদালত সেটি চালাবেন, কিন্তু এখন পর্যন্ত এর প্রভাব বাজারগুলোতে না পড়ায় দিনে দিনে বা ঘন্টায় ঘন্টায় মশলার বাজার বেড়েই চলছে। এই মশলার বাজারটি কন্ট্রোল করার জন্য সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা জোর দাবি তুলেছেন যে এই ঈদকে ঘিরে যেন এই সিন্ডিকেটটি ভাঙা হয়, এর পেছনে যারা আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল রংপুর থেকে মশলার বাজারের সর্বশেষ খবর। রফিকুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কোরবানি ঈদ ঘিরে মশলার বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী রফিকুলের কাছ থেকে। কোরবানির ঈদ ঘিরে কামারপাড়াগুলোতে বেড়েছে ব্যস্ততা। বিস্তারিত জানাতে এ বিষয়ে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ঈদকে ঘিরে কামারদের ব্যস্ততা কতটা বেড়েছে, যেহেতু কোরবানির ঈদ, জিনিসপত্রের দাম বেড়েছে কিনা? আমি এখন রয়েছি বরগুনার পৌর এলাকার কামারপাড়া, এবং ঈদকে ঘিরে কিন্তু প্রতি বছরই কিন্তু কামারপাড়ায় কামারদের ব্যস্ততা বাড়ছে। এবং কিন্তু কামারদের সাথে কথা বলে আমরা যে বিষয়টা জেনেছি যে কামাররা কিন্তু গত 2-1 বছরের তুলনায় এবছর কাজের পরিমাণ কিছুটা কম, সেজন্য কিন্তু ব্যস্ততা যতটা বাড়ার কথা ততটা কিন্তু তাদের বাড়ছে না। আমরা একজন সরাসরি কামারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের এবছর কাজের পরিমাণ কেমন হচ্ছে এবং সবকিছুর দরদাম কেমন? আমাদের গত বছরের তুলনায় এবছর তেমন একটা কাজ নাই, খুবই কম। এবং এই কমটা হওয়ার কারণ হচ্ছে বন্যার কারণে। বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তারা ঈদ পালন করতে পারবে না, যার কারণে আমাদের এখন কাজের বেহাল দশা। সবকিছু দাম কেমন? দাম বলতে আপনার 3 মাসের ভিতরে আপনার পাইকারি যে রেটটা, সেই পাইকারি রেট ছিল 600 টাকা, সেইখানে এখন 800 টাকা রেট করা হয়েছে, কিন্তু কাস্টমার তা মানতে আছে না। আসলে যেমনটা শুনছিলেন যে এই পেশায় কিন্তু এখন কিন্তু একদমই হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। গত যে 2-3 বছর কুরবানিতে যেমন কাজ হতো এখন তেমন একটা হচ্ছে না। মূলত এই পেশার সাথে যারা জড়িত তারা এই মূলত 12 মাসই কিন্তু একদম কর্মহীন থাকে এবং কাজ থাকে না। কুরবানি উপলক্ষে কিন্তু তাদের কাজকর্ম বেশি থাকে। আস্তে আস্তে এই পেশা সে কারণে হারিয়ে যাচ্ছে। আমি যদি একটু বলার চেষ্টা করি যে এখানে প্রায় 25 থেকে 26টি দোকান ছিল, সেটি এখন সেখানে কিন্তু 13 থেকে 14টি দোকান টিকে রয়েছে। আমরা কামারদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আস্তে আস্তে নতুন প্রজন্ম কিন্তু এই পেশায় আসছে না। এবছর কাজ কম থাকার একটি মূল কারণ হচ্ছে সম্প্রতি যে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত এনেছে, সে কারণে কিন্তু উপকূল লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এবং যে কারণে মানুষের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই কোরবানি করতে পারছে না এবং মানুষের হাতে টাকা না থাকার কারণে কিন্তু তারা ভালোভাবে কাজ পাচ্ছে না। সর্বোপরি একটি কথা বলতেই হয় যে মানুষের হাতে টাকা পয়সা না থাকার কারণে কাজের পরিমাণ কমে গিয়েছে এবং তারাও কিন্তু অনেকটা কম বেকার সময় পার করছে। আমরা কামারদের সাথে কথা বলে জেনেছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে এই সময় তাদের কিন্তু একদম কাজ এত বেশি থাকে যে তাদের কিন্তু খাওয়া নেওয়ার কিন্তু সময় থাকে না। যদিও এবছর নতুন যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে না এবং পুরনো যে দাবটি রয়েছে সেগুলো কিন্তু শান দিয়ে কিন্তু তারা তাদের মোটামুটি পুষিয়ে থাকার চেষ্টা করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুরবানি ঈদ ঘিরে কামারদের ব্যস্ততা বেড়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুসা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।